ভারতে আসলে খারাপ সময়টা যাচ্ছেই লাল বলে বাংলাদেশের। চেন্নাই টেস্টে 3 দিন 1 সেশন অর্থাৎ 3.5 দিনের মধ্যেই খেলা শেষ চেন্নাই টেস্ট। বাংলাদেশ হেরেছে 280 রান। কিসের এত তাড়া? আজ সকালে একটা স্বপ্ন দেখছিল সবাই যে সাকিব এবং শান্ত লড়াই করবে, দাঁতে দাঁত চেপে লড়াই করবে, ব্যক্তিগত মাইলস্টোনে পৌঁছাবে দুজন এবং দলটাও আসলে হারের ব্যবধানটা কমাবে। সেই স্বপ্নগুলো অনেকে দেখেছে। প্রথম আধা ঘন্টা তারা কিন্তু কমফোর্টেবলি খেলছে, তাদের বল সেন্স, বল শট সিলেকশন, ডিফেন্স, ফিট মুভমেন্ট সবই ভালো ছিল। কিন্তু এরপরই যেন জাদেজা অশ্বিনের যে ঘূর্ণি, অশ্বিন 6 উইকেট তুলে নিলেন। বাংলাদেশ আসলে আজকের এই যে 2 ঘন্টা খেলা হলো সেখানে 76 রান তুলতেই 6 উইকেট হারালেন। ক্যাপশনে যেটা বললাম, নাহিয়ান আপনাকে ডেকে নিচ্ছি তার আগে, যে কিসের এত তারা বাংলাদেশ। মিরাজের উইকেটটা যদি দেখেন, লিটন দাস ডিফেন্স করতে গিয়ে স্লিপে ক্যাচ দিলেন, মিরাজ ডাউন উইকেট গিয়ে লং অনে ক্যাচ দিলেন। সব কিছু মিলিয়ে আরেকটু পেশেন্স দেখাতে পারতো নাকি, মানে অনেক বেশি টান হঠাৎ করে করছে নাকি, যে ব্যাটাররা আসলে কি করবে বুঝে উঠতে পারছিল না। আগে আপনার ওই আগের প্রশ্নের উত্তরটা দিয়ে দিই আসলে, যে কিসের এত তাড়া। মানে সময়টা যদি দেখেন তাতে করে মনে হচ্ছে লাঞ্চের অনেক বেশি তাড়া। কারণ ঠিক মধ্যাহ্নভোজের বিরতির আগ দিয়ে আসলে বাংলাদেশের ব্যাটাররা যেভাবে আসলে তড়িঘড়ি করে আউট হয়ে গেছে সেটা কিন্তু খুব দৃষ্টিকটু মনে হয়েছে। মনে হয়নি যে তারা আসলে উইকেটে টিকতে চায়, কিংবা ওই যে কানপুর টেস্টের জন্য একটা প্রিপারেশন নেওয়ার সুযোগ ছিল, সেই প্রিপারেশনের সুযোগটা তারা ঠিকঠাকভাবে নিতে চায়, সেটা কিন্তু একবারও তাদের ব্যাটিং দেখে মনে হয়নি। মিরাজ যেভাবে উড়িয়ে মারতে গেছেন, মনে হচ্ছে বাংলাদেশের আসলে 35 বলে 50 রান বা 40 বলে 80 রান এরকম একটা টার্গেট সামনে মারতে হবে, দ্রুত গতিতে আসলে রান তুলতে হবে, তাতে করেই হয়তো বা বাংলাদেশ আসলে একটা স্বস্তি পাবে, জয়টা তুলে নিতে হবে, এরকম একটা তাড়া ছিল। সেই তাড়াটা খুবই দৃষ্টিকটু লেগেছে। সবাই বলবে আসলে, যারা কমেন্ট্রিতে ছিলেন তারাও বলছিলেন যে আসলে বাংলাদেশের তাড়াটা কিসের, মানে কেন আসলে বাংলাদেশ দল ঠিক এভাবে খেলবে এই ধরনের একটা সিচুয়েশনে, যখন কিনা আসলে হারানোর কোনো কিছু নেই এবং যখন কিনা বাংলাদেশের জন্য একটা ব্যাটিং প্র্যাকটিসের একটা দারুণ সুযোগ ছিল, সেই সুযোগটা না নিয়ে কেন আসলে বাংলাদেশের ব্যাটাররা এইভাবে তড়িঘড়ি করে ঠিক লাঞ্চ ব্রেকের আগে ম্যাচটাকে একদম শেষ করে দিলেন, সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠবে, থাকবে, এটাই স্বাভাবিক। এবং তারা যেভাবে আউট হয়েছেন সেটা কিন্তু কানপুর টেস্টে তাদের মোরালি তাদেরকেই ডাউন করে দিবে। অথচ এখানে একটু কিছুটা হলেও তারা যদি একটু বড় বড় ইনিংস, লিটন যদি একটা, ধরলাম যে তিনি সেঞ্চুরি করবেন না, 50+ একটা ইনিংস খেলতেন, মিরাজ যদি একটু উইকেটে কিছুক্ষণ টিকে থাকতেন তাহলেই কিন্তু, শান্ত যেহেতু সেঞ্চুরি খুব কাছে ছিলেন, সঙ্গ পার্টনার পাচ্ছিলেন না। লিটন নিক আউট হলেন, স্লিপে ক্যাচ দিলেন। মিরাজ কিন্তু আগের ইনিংসে লিটন মিরাজ সবাই টুকটাক রান করেছে, অর্থাৎ 20-30-এর ঘরে রান করেছেন, সেইটা যে কনভার্ট করতে পারেন সে একটা আক্ষেপ তাদের আছে। এই ইনিংসে কিন্তু ক্যাপিটালাইজ করতে পারতো সিচুয়েশন, এত সময় বাকি, খুব বেশি যে টান তা না, কিন্তু তারা ধরে নিয়েছিল যে এগ্রেসিভ থাকবে, অর্থাৎ ডিফেন্স করে বেশিক্ষণ টিকতে পারবে না, এগ্রেসিভ থেকে যত দ্রুত রান করা যায়। এই মেন্টালিটি আসলে টেস্ট ক্রিকেটের মেন্টালিটি না। আপনাকে 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার দিনেও আসলে পরিস্থিতি বুঝে দলের কি নিড সেটা বুঝে খেলতে হবে। সেই জায়গাটাতে ল্যাক অফ আসলে ম্যাচ অ্যাওয়ারনেস মনে হয় কিনা। আপনি যদি আজকে এখনই আবার ইন্ডিয়াকে ব্যাট করতে নামিয়ে দেন তাহলে দেখবেন কিন্তু রূপক যে ঠিক ইন্ডিয়ান ব্যাটাররা নামার পরে কিন্তু এই উইকেটেও দেখবেন দারুণ দারুণ সব শট খেলছেন, দারুণ দারুণ 50 করছেন, দারুণ দারুণ সেঞ্চুরি করছেন। ঠিক এই উইকেটে এই চতুর্থ দিনেও কিন্তু সম্ভব যদি ইন্ডিয়ান ব্যাটাররা নামে, তাহলে বাংলাদেশের ব্যাটাররা কেন আসলে পারবেন না? সম্ভব ছিল, বাট ইচ্ছে শক্তি, মানসিক যেই ব্যাপারগুলো, মেন্টালি যে আসলে টেস্টে বাংলাদেশের ব্যাটাররা অনেকখানি পিছিয়ে থাকেন, লম্বা সময় ব্যাট করার যে একটা ইচ্ছে, সেই ইচ্ছের যে একটা মানে অনিচ্ছা এবং এখান থেকে যে বের না হতে পারা, এটার কারণেই কিন্তু বাংলাদেশের এই অবস্থাটা একটা দীর্ঘ সময় ধরে টেস্টে চলছে। পাকিস্তানে বাংলাদেশ টেস্টে জিতেছিল, কিন্তু টপ অর্ডারে কিন্তু দুর্বলতা চোখে পড়েছিল। এখানে দারুণ একটা শুরু করেছিলেন সাবমান ইসলাম এবং জাকির হাসান, তাদের আসলে ক্যারি করার একটা দারুণ সুযোগ ছিল, কিন্তু সেটাও তারা করতে পারেননি। তারা আসলে ভালো শুরু করেও ইনিংসটাকে বড় করতে পারেননি। যারা ইনিংসটা শুরু করেছেন, সময় নিয়েছেন, 1 ঘন্টা যখন আপনি উইকেটে টিকে যাবেন তখন উইকেটটা থ্রো করে দেওয়া আসাটা কিন্তু আসলে একটা অপরাধের পর্যায়ে পড়ে। গতকাল ব্যাটিং কোচ ডেভিড হেম সেটাই পোস্ট ডেতে আসলে প্রেস কনফারেন্সে বলেছেন যে আপনি 20-30টা বল খেলা কিংবা 20-30 রান 40 রান করে ফেলার পর কিন্তু আপনি একদম সেট, আপনি প্রতিপক্ষ বোলার সম্পর্কে, পিচের ধরন, কন্ডিশন, আউটফিল্ডের অবস্থা সবকিছু সম্পর্কে আপনি অ্যাওয়ার। তখন তো আপনার কাছে তখন আসলে দল এক্সপেক্ট করবে যে আপনি একটা বড় ইনিংস খেলবেন, আপনি দলের হয়ে দলের জন্য কার্যকরী ইনিংস খেলবেন, দলটাকে আরো উপরে তুলে নিয়ে যাবেন। কিন্তু আমাদের ব্যাটাররা যেটা করে যে আসলে কঠিন সময়টা পার হয়ে যায়, কঠিন সময়টাতে সার্ভাইভ করেন, তারপর যখন আসলে রান করার কথা, স্কোরবোর্ড সচল রাখার কথা, তখনই তারা আসলে উদ্ভট টাইপের শট খেললে আউট হয়ে যান, কিংবা
সিলি আসলে মিস্টেক করেন, এই বিষয়গুলো থেকে আসলে উত্তরণের উপায়টা কি? কোচরাও হয়তো জানে না আসলে উত্তরণের উপায় কি। এগুলো নিয়ে তো আসলে একদিন দুই দিন না, অনেক দিন, অনেক লম্বা সময় ডিসকাশন হয়েছে। কোচিং স্টাফরা, ক্রিকেটাররা সবাই জানেন কি করতে হবে, কিন্তু মাঠে গেলে আসলে যেটা করতে হবে সেটাই কেন যেন তারা আসলে করতে পারে না। বিশেষ করে এই টেস্টে আসলে যেভাবে বাংলাদেশ দলের ব্যাটাররা আসলে হতাশ করেছেন, এটা একটু দৃষ্টিকটু লেগেছে। কারণ আমাদের আসলে কনসিস্টেন্ট থাকাটা খুব বেশি জরুরি ছিল এই টেস্টটাতে। কারণ আমরা ভালো করে এসেছি, ভালো করছি, এই বার্তাটা ইন্ডিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে যখন আপনি আরও একবার জিতে পারবেন, তখন কিন্তু সেটা এস্টাবলিশ হয়। কেউ বলছে না যে আপনাকে এই টেস্ট ম্যাচটাতে জিতে যেতে হবে, বাট আপনি যে ওয়েতে আসলে ম্যাচটা হেরে গেলেন, সেটাই কিন্তু আসলে প্রশ্নবিদ্ধ করে, হতাশ করে, কিংবা আসলে মানে সামনে যে টেস্ট ম্যাচগুলো খেলার জন্য আত্মবিশ্বাস সঞ্চয় করা দরকার, সেটা কিন্তু আসলে ঘাটতি পড়ে যায়। রায়হান, আসলে বড় স্বপ্ন দেখা যায় না, এই কারণে বাংলাদেশ এই টেস্টের আগে ভারতের 3টা টেস্ট খেলেছিল। হায়দ্রাবাদে একটা, ইন্দোর এবং কলকাতায় 2017 একটা, 2019 2টা, এবার চেন্নাই। অর্থাৎ 4টা টেস্ট ম্যাচে কিন্তু বাংলাদেশ ভারতের মাটিতে বড় ব্যবধানে হেরেছে। এর আগের যে ট্যুর 2019-এর শেষের দিকে ইনিংস ব্যবধানে হেরেছিল। এই টেস্টে আসলে ইনিংস ব্যবধানে হারতো যদি রোহিত শর্মা যদি ফলো অন না করাতো, যদি করাতো বাংলাদেশকে, সেই জায়গাটাতে 280 রানের বিশাল জয় ফলো অনের মতোই আসলে বলা যায়। কারণ এক ইনিংসে বাংলাদেশ কোনো ইনিংসেই 280 করতে পারেনি এই টেস্টে। কানপুর টেস্ট, পরের টেস্টে আসলে এই বাংলাদেশকে নিয়ে কোনো হোপ দেখা যায়? মানে ইন্ডিয়া তো ফুল স্ট্রেন্থ টিম, এসজি বল সবকিছু মিলিয়ে তাদের যেই শক্তিমত্তা, কন্ডিশন, বলটা তাদের দখলে, সবকিছু নিয়ে বাংলাদেশকে আরেকটা বড় পরাজয়ের দিকে যাচ্ছে নাকি উন্নতি দেখা যেতে পারে? আসলে ওটা আসলে বলাটা খুবই কঠিন যে আসলে কোন দিকে যাচ্ছে, বাট যে ওয়েতে বাংলাদেশ খেলেছে তাতে করে এইভাবেই খেললে আরও একটা বাজে হার তো অবশ্যই অপেক্ষা করবে, যদি না আসলে মেন্টালিটি চেঞ্জ করতে পারে বাংলাদেশ দল, কিংবা ঠিক এই জায়গা থেকে কি করতে হবে, যেটা করা দরকার সেটা যদি করতে না পারে। আপনি যদি দেখেন এই টেস্টে বাংলাদেশের 50 করেছেন কতজন রূপক? আমি নিজে হিসাবটা ভুলে গিয়েছি। একজন, এই লাস্টে শান্ত একজনই করেছেন। অন্যদিকে আপনি দেখেন ইন্ডিয়ার 3টা সেঞ্চুরি, 2টা 50, তাই তো? আমি যদি ভুল না করে থাকি, তাহলে ইন্ডিয়ান ব্যাটাররা আসলে কিভাবে খেলেছেন? তারা যদি 3টা সেঞ্চুরি করতে পারেন, আমাদের তো অ্যাটলিস্ট একটা সেঞ্চুরি হওয়া উচিত, এবং 2টা সবচেয়ে 50 হওয়া সিগনিফিকেন্ট উচিত। বিষয় হলো যখন আপনার প্রথম ইনিংসে ভারত আসলে কলাপস করে ফেলেছে, তাদের টপ অর্ডার 144 রানে 6 উইকেট চলে গিয়েছে, আমরা ধরে নিয়েছি 200-250 মধ্যে ভারত প্যাকেট হয়ে যাবে। একটা বাংলাদেশ ফার্স্ট ইনিংসে লিড করার একটা স্বপ্ন দেখেছিল। সেই জায়গাটাতে তাদের জেনুইন ব্যাটার না, তাদের লোয়ার মিডল অর্ডার ব্যাটার অশ্বিন এবং জাদেজা যেভাবে ব্যাটিং করেছেন, যেই টেম্পারমেন্ট দেখিয়েছেন, যেই স্কিল দেখিয়েছেন, একজন সেঞ্চুরি আরেকজন অল্পের জন্য সেঞ্চুরি মিস, এখান থেকেও তো অনেক বড় শিক্ষা আছে যে ভারতীয় টিম ম্যানেজমেন্ট, তাদের ব্যাটাররা যে কোনো সিচুয়েশনে যে কেউ দাঁড়িয়ে যেতে পারে। প্রথম ইনিংসে অশ্বিন জাদেজা, তারপরে ইনিংসে পান্ত এবং শুভমান গিল। আসলে আমাদের তো অনেক কিছু শেখার আছে। আমরা পাকিস্তানের টেস্ট জিতেছি, ভালোভাবে জিতেছি, কিন্তু এই ভারতীয় টিম থেকে কিন্তু আমাদের অনেক কিছু লার্ন করার বিষয় আছে। তারা কিন্তু প্রতিটা বিষয়ে আসলে ফুটিয়ে তুলছে নানাভাবে। আসলে এক ঋষভ পন্থ থেকে আসলে অনেক কিছু শেখার আছে। ঋষভ পন্থ অনেক দিন পর আসলে তিনি টেস্ট টিমে ফিরেছেন। তার যে রানের ক্ষুধা, তার যে আসলে ভালো করার ইচ্ছা, এবং এসে যেভাবে কনফিডেন্স নিয়ে তিনি আসলে সেঞ্চুরিটা ফেলেছেন, এটা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা ইয়াং ক্রিকেটারের জন্য শিক্ষা হতে পারে। তারা যদি আসলেই কোনো কিছু শিখতে চান, আসলেই কোনো কিছু আসলে নিজেদের মধ্যে অ্যাডাপ্ট করতে চান, তাহলে ওই ঋষভ পন্থের ব্যাটিংটা বারবার দেখলেও কিন্তু তাদের অনেক কিছু আসলে মানে বোঝা হবে, জানা হবে, কিংবা ইচ্ছা শক্তিটা আসলে গ্রো করবে। ঋষভ পন্থ যেভাবে খেলেছেন, বাংলাদেশের একজন ব্যাটারও যদি ঠিক ওই মেন্টালিটি নিয়ে ঠিক ওইভাবে আসলে খেলে যেতে পারতেন, তাহলে মনকে বোঝানো যেত যে না, বাংলাদেশ দল লড়াই করেছে। জেতার কথা কিন্তু কেউই বলছেন, আমি বারবার বলছি যে আজকের দিনটা যদি বাংলাদেশ সারাদিন খেলে দিত, বাংলাদেশ হারতো আলটিমেটলি। বাট বাংলাদেশের প্রত্যেকটা ব্যাটার যদি তাদের মতো করে তাদের কনফিডেন্সটা গেইন করতে পারতো, তারা যদি আসলে লম্বা সময় ব্যাট করতে পারতো, কিছুটা রান করতে পারতো, তাতেই করে কিন্তু বাংলাদেশের এতটা সমালোচনা হতো না। বাট যে ওয়েতে তারা আউট হয়েছে, সকালে এসেই দুমদাম সব উইকেট ফেলে দিল, এবং লাঞ্চের আগেই ম্যাচ শেষ। আপনি দেখেন কত মানুষ আজকে এসেছিল চেন্নাইয়ের এই টেস্ট ম্যাচটা উপভোগ করার জন্য। সেই 2021-এর পর তারা আসলে এখানে টেস্ট ম্যাচটা দেখছে। তাদের দল নিয়ে তাদের একটা আলাদা আকাঙ্ক্ষা ছিল, পাশাপাশি প্রতিপক্ষ বাংলাদেশ ভালো ক্রিকেট খেলবে, জমজমাট একটা টেস্ট ম্যাচ হবে, সেটাও তারা আশা করে এসেছিলেন। প্রায় 16-17 হাজার দর্শক এসেছিলেন, কিন্তু তারা হতাশা নিয়ে ফিরে যাচ্ছেন। মানে মাঠে ঢুকতেই তাদেরকে বের হয়ে যেতে হচ্ছে। এটা কিন্তু আসলে একটা খারাপ বার্তা দেয়। এই দর্শকগুলো কিন্তু দেখতে পারতো যে বাংলাদেশ দল আসলে ক্রিকেটে উন্নতি করছে, বাংলাদেশ দল টেস্টে ভালো করছে, এবং যেই জেতাটা আসলে তারা জিতে এসেছিল, সেটা আসলেই তারা উন্নতি করেছে বলে জিতে এসেছিল, এবং এই টেস্টে তারা সেটার প্রতিফলন বা ছায়াটা রাখতে পেরেছিল। এই বার্তাটা দেওয়াটা খুব জরুরি ছিল। অবশ্যই 2021-এ সবশেষ টেস্ট হয়েছে, সেই টেস্টেও লোকাল বয় রবিচন্দ্রন অশ্বিন ইনিংসে 5 উইকেট এবং ইনিংসে ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকিয়েছেন। আজকেও মানে এই টেস্টেও কিন্তু একই কীর্তি করেছেন অশ্বিন। এই সেকেন্ড ইনিংসে 6 উইকেট তুলে নিয়েছেন, প্রথম ইনিংসে ব্যাটিংয়ে 100 হাঁকিয়েছেন।
যে এই কীর্তি আসলে খুব সাধারণত মানে অনেক ক্রিকেটারের নেই। সাকিব আল হাসান 2বার করেছেন, অশ্বিন মনে হয় 5বার করে ফেলেছেন। মানে সর্বকালের টেস্ট ক্রিকেটের সর্বকালের সেরা অলরাউন্ডারের লিস্ট হলে কিন্তু অশ্বিন চলে যাবেন, তার তো সেই ট্র্যাক রেকর্ড তাই বলছে। না অবশ্যই, এবং অশ্বিন বাংলাদেশকেই কেন যেন বারবার ভোগাচ্ছেন। এই যে সবশেষ যে টেস্টটাতে বাংলাদেশ ভারতের বিপক্ষে আসলে জয়ের একটা স্বপ্ন দেখছিল, সেই ম্যাচটা মোটামুটি এক হাতেই অশ্বিন কিন্তু ছিনিয়ে নিয়েছিলেন ওই জয়টা, সেটা হয়নি। এখানে এসে হতো, এখানেও আসলে বাংলাদেশ ভালো শুরু করেছিল, কিন্তু সেই রবিচন্দ্রন অশ্বিন জাদেজাকে সঙ্গে নিয়ে দারুণ একটা পার্টনারশিপ গড়লেন। ফার্স্ট ইনিংসেই আসলে ইন্ডিয়া অনেকখানি এগিয়ে গেল, এবং বাংলাদেশ যেভাবে বাজে ব্যাটিং করেছে প্রথম ইনিংসে, বাংলাদেশ প্রথম ইনিংসে আসলে ম্যাচ এবং অশ্বিন এবং মেহেদী হাসান মিরাজ একই ধরনের ক্রিকেটার, দুজনেই অফ স্পিন করেন, দুজনেই ওই একই জায়গায় ব্যাটিং করেন। সেই জায়গাটাতে অশ্বিন থেকে মিরাজ কিন্তু অনেক পিছিয়ে আছে, অনেক উন্নতির জায়গা আছে। টেম্পারমেন্ট, বড় ম্যাচে চাপের ম্যাচে আসলে পারফর্ম করার যে বিষয়টা, সেটা কিন্তু আসলে শেখার আছে অশ্বিনের মতো ক্রিকেটের কাছ থেকেও। হ্যাঁ, অশ্বিন যদি আসলে ব্যাট বল দুইটা হাতেই আসলে এভাবে সব্যসাচীর মতো পারফর্ম করতে পারেন, এবং দলের বিপর্যয় যদি তিনি আসলে হাল ধরতে পারেন, মেহেদী হাসান মিরাজদেরও কিন্তু সেটা করতে শিখতে হবে রেগুলার বেসিসে। মিরাজ সাম্প্রতিক সময় বেশ কয়েকটা ভালো ইনিংস খেলেছেন, অবশ্যই খেলেছেন, বাট এই টেস্টও তার কিন্তু অনেকটা দায়িত্ব ছিল, বিশেষ করে এই ইনিংসে ভালো দায়িত্ব ছিল। তিনি শান্তকে সঙ্গে নিয়ে, বন্ধু শান্ত, তাদের কেমিস্ট্রিটা অনেক ভালো, তারা চাইলেই কিন্তু একটা বড় ইনিংস খেলতে পারতেন, শান্তকে সঙ্গ দিতে পারতেন এবং একটা বড় পার্টনারশিপ গড়ে তুলতে পারতেন, একটা মানে সিম্বলিক কিছু একটা করতে পারতেন এই টেস্টের জন্য, যে অ্যাটলিস্ট বাংলাদেশের এই টেস্ট থেকে এটা পাওয়া ছিল। এখন এক শান্তর ইনিংস ছাড়া আসলে আমরা বলতে পারছি না এই টেস্টে বাংলাদেশের পাওয়াটা কি। সেখানে শান্তর সঙ্গে মিলে, দুই বন্ধু মিলে দারুণ একটা ইনিংস খেলতে পারতেন, সেটা মিরাজের শক্তি ছিল, মিরাজের সামর্থ্য ছিল, কিন্তু মিরাজ সেটা করতে পারেনি। সেটা হতে পারে ইচ্ছা শক্তির অভাব বা টেস্ট টেম্পারমেন্টের অভাব, যেটা কিনা এই টেস্ট ম্যাচে অন্তত তার মধ্যে আসলে অনুপস্থিত ছিল। অবশ্যই একদিন আগেই টেস্ট শেষ, আগামীকাল শেষ ডে হওয়ার কথা ছিল, তারপর 3 দিনের মাঝে ব্রেক, এরপর কানপুর টেস্ট। আজকে সারাদিন কি করবেন রূপক? এই যে টেস্টটা শেষ হয়ে গেল সকাল সকাল আসতে আসতে, এখনো লাঞ্চও করতে পারেননি, এখন কি করবেন? ম্যাচ তো শেষ হয়ে গেল, এখন আসলে নানা রকমের নিউজ পাঠাতে হবে, আসলে এই তারপর কি করবেন? ব্যর্থতা তুলে ধরতে হবে, আসলে কোথায় কোথায় লুপ হোল নিশ্চয়ই পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে আসবেন, হয়তো ক্যাপ্টেন বা কোচ যে কেউ আসবেন, তারা তাদের পয়েন্ট অফ ভিউ শেয়ার করবেন, সেগুলো আসলে আমরা জেনে তুলে নিয়ে আসলে আপনাদের জানাবো। নিশ্চয়ই খেলা যুগের সঙ্গেই থাকবেন। আরেকবার আসলে দর্শকদের জানিয়ে রাখি, চেন্নাই টেস্ট 3 দিন এবং 1 সেশন, অর্থাৎ 3.5 দিনও পুরোপুরি না, শেষ হয়ে গেছে। বাংলাদেশ 280 রানের বড় ব্যবধানে হেরেছে। প্রথম ইনিংসে ইন্ডিয়া করেছিল 376, দ্বিতীয় ইনিংসে 287, 4 উইকেটে। বাংলাদেশ 149 এবং 234। বাংলাদেশের এই টেস্টে প্রাপ্তি বলতে নাজমুল শান্তর 82 রান, হাসান মাহমুদের 5 উইকেট। এটা আসলে খুব বড় প্রাপ্তি না, আমরা ছোট ছোট অর্জনকে অনেক বড়ভাবে দেখি, কিন্তু দলগতভাবে, ক্রিকেট যেহেতু দলগত খেলা, বাংলাদেশ দলগতভাবে এই টেস্টে লড়াই করতে পারেনি, পারফর্ম করতে পারেনি। সুযোগ কিন্তু ইন্ডিয়া দিয়েছিল প্রথম ইনিংসে, টেস্টের প্রথম দিনেই কিন্তু ভারত সুযোগ দিয়েছিল, তাদের টপ অর্ডার ফেল করেছিল, হাসান মাহমুদ সেই সুযোগটা ক্যাচ করেছিল, কিন্তু পরবর্তীতে আসে বাংলাদেশ এই টেস্টে আসলে একটু 2-3 ঘন্টা হয়তো ড্রাইভিং সিটে ছিল, তারপরে একজন যে পেছনের সিটে চলে গেছে আর আসলে সামনের দিকে আসতে পারেনি। কানপুরে কি আসতে পারবে কিনা সেটা হয়তো 2-4 দিনের মধ্যেই বুঝে যাবে, তাদের প্রিপারেশন কেমন, ভিন্ন কোনো পরিকল্পনা করতে পারছে কিনা, দলে কোনো পরিবর্তন আসবে কিনা। সাকিব আজকে কিন্তু ব্যাটিংয়ের সময় সেই যে বাহাতের তর্জনীতে ব্যথা পেয়েছেন বুমরার বলে, জানি না দিন শেষে আসলে তার অনেক সময় স্ক্যান করে পরবর্তীতে ধরা পড়ে তার এই হাতেই সমস্যা। সাকিবের যে পারফরমেন্স, বোলিংয়ে কোনো উইকেট এই টেস্টে মনে পাননি, ব্যাটিংয়ে 32 এবং 25, খুব বেশি ইফেক্টিভও না। ওভারঅল আসলে সাকিব ফুল ফিট না হলে সাকিবকে খেলানো ঠিক হবে নাকি তাইজুলকে আনা হবে কানপুরে, এটা আসলে টিম ম্যানেজমেন্টই ঠিক করবে, এবং একটা ধোঁয়াশা কিন্তু তৈরি হয়েছে আলটিমেটলি। বাট সাকিব আল হাসান যদি ঠিক এভাবেই কমফোর্টেবল না হন, আমার কাছে মনে হয় যে তিনি নিজেই আসলে ওই টেস্টটাতে খেলতে চাইবেন না, কারণ গুরুত্বপূর্ণ টেস্ট চ্যাম্পিয়নশিপের একটা হিসাব নিকাশ আছে। একই সঙ্গে তাইজুল ইসলাম বেঞ্চে একজন প্রপার একজন স্পিনার আছেন, যিনি কিনা আসলে সাকিব আল হাসানের যে কাজটা, সেই কাজটা অন্তত বল হাতে করে দিতে পারবেন। সাকিব আল হাসান থাকলে যেটা হয়, একজন ব্যাটার বেশি কম খেলানো যায়, বা যেহেতু অলরাউন্ডার তিনি একটা সুবিধা পাওয়া যায়, সুতরাং সাকিব আল হাসান থাকলে অবশ্যই সুবিধা। সাকিব আল হাসানকে পাওয়ার সর্বোচ্চ চেষ্টাটা আসলে টিম ম্যানেজমেন্ট করবে। বাট যদি তার আসলে কোনো ধরনের সমস্যা থেকে থাকে, আঙ্গুলে সত্যিই যদি এই ব্যথাটা অনেক বেশি ঝামেলা করে থাকে, তাহলে হয়তো বা কানপুর টেস্টে সাকিব আল হাসানকে দেখা না যাওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি, সেখানটায় তাইজুল ইসলামকে হয়তো দেখা যেতে পারে। দর্শক, আমরা লাইভটা শেষ করতে হচ্ছে, কারণ পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে কেউ একজন আসবেন, হয়তো কোনো কমেন্টেটর কিংবা বিসিবির কেউ যদি ম্যাচ শেষে কথা বলেন, সেই তথ্যগুলো আসলে আপনাদেরকে দিনভর জানানোর চেষ্টা করব। আশা করি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে খেলা জগতের সঙ্গেই থাকবেন।